আজকে আপনাদের সাথে নেপালের আরেকটা ছোট্ট ব্লগ শেয়ার করব। অনেক ব্যস্ততার কারণে আসলে ব্লগগুলো শেয়ার করা হচ্ছিল না, কিন্তু ফোন চেক করে দেখি যে ফোনের স্টোরেজ একদম ফুল। তো আমার ব্লগগুলো খুব তাড়াতাড়ি আপলোড দিয়ে দিতে হবে। তো এটা নেপালেরই একটা ব্লগ। আজকে আমরা চলে এসেছি সকালবেলায় দরবার স্কোয়ার, যেটা অনেক পুরাতন, অনেক ইতিহাসের সাক্ষী হয়ে এখনো ঠায় দাঁড়িয়ে আছে। তো আজকে সকালবেলায় আমরা এখানে আসার প্ল্যান করেছিলাম। তো দরবার স্কোয়ারে আসার পরপরই কিন্তু আপনাকে টিকিট কাটতে হবে। স্থানীয় যারা এখানে আসে পূজা দিতে কিংবা ঘুরতে, তাদের জন্য টিকিটের একদম প্রয়োজন হয় না, কিন্তু ওনারা ট্যুরিস্ট দেখলেই ডেকে নিয়ে এসে টিকিট কাটায়। তো এই রুলসটা আর কি দেখলাম। আমরা এখানে ট্যাক্সি থেকে নামার পরপরই এসে কিন্তু আমাদেরকে টিকিট কাটতে হয়েছে। ওনারাই ডেকে নিয়ে আসে, ভলেন্টিয়ার থাকে চারিদিকে। আর ট্যুরিস্ট ওটা তো দেখলেই বোঝা যায় যে ওনারা ট্যুরিস্ট কিনা। তো যাই হোক, এখানে পার পারসন 500 রুপি দিয়ে আমাদের টিকিট কাটতে হয়েছে। তো আমাদের 4 জন যেহেতু আমাদের 2000 টাকা খরচ হয়েছে নেপালি রুপিতে। তো 4টা টিকিট নিয়ে আমরা এখন ভেতরের দিকে যাব। এখানে একটা মিউজিয়াম আছে, আর একটা কুমারী হাউস আছে যেখানে কুমারী থাকে। আর প্রতিদিন কিন্তু সকাল 11টা থেকে 12টার মধ্যে, এই 1 ঘন্টার মধ্যে কুমারী যারা আসে দর্শনার্থী, তাদেরকে সাক্ষাৎ দেয়, মানে তাদেরকে দেখা দেয় আর কি। তো এটা শোনার পরে আমাদের অনেক বেশি এক্সাইটেড লাগছিল। খুবই ছোট একটা মেয়ে এখানে কুমারী হয়ে আছে। তো যাই হোক, এই সব কিছু ওনারা যখন আমরা টিকিট কাটছিলাম তখনই বলে দিয়েছিল। তো আর এখানে কিন্তু চাইলে আপনি গাইডও নিয়ে ঢুকতে পারবেন। ওনারা খুব সুন্দরভাবে গাইড করে আর সব কিছু অনেক সুন্দরভাবে বুঝিয়েও দেয়। তো যাই হোক, আমরা নিজেরাই ঘুরছিলাম, যেহেতু আমরা 4 জন এসেছি। আর এই তো আমরা প্রথমে এসে টিকিট কেটেই কুমারী হাউসে প্রবেশ করেছি। আর কুমারী যখন বের হবে তখন ক্যামেরা একদমই অ্যালাউ না, যার জন্য ওগুলো আমি কোনো কিছুই আর ক্লিপ নিতে পারিনি। শুধু কুমারী হাউসটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর এখানকার কাঠের নকশাগুলো এত পরিমাণে সুন্দর, মনেই হচ্ছে না যে এগুলো কাঠ কেটে এভাবে নকশা করা হয়েছে। মনে হচ্ছে কেউ হাতে হয়তো বা ছবি এঁকে রেখেছে। কাঠের নকশা যে এত সুন্দর হতে পারে আর সব কিছু এত পরিমাণে অ্যাস্থেটিক, যেটা এখানে না গেলে বুঝতেই পারতাম না। আর এত প্রাচীন এই ভবনগুলো এখনো এত সুন্দরভাবে ঠায় দাঁড়িয়ে আছে, যেটা আসলে অবিশ্বাস্য। 2015 সালে এই দরবার স্কোয়ারে কিন্তু ভূমিকম্পের সময় অনেকটাই ক্ষতি হয়েছিল। তারপর এখন অনেক রিপেয়ারের কাজ চলছে। আর এই যে দেখেন কাঠের নকশাগুলো, দরজা জানালা এত সুন্দর লাগছে দেখতে। মনে হচ্ছিল ছোটবেলায় আমরা খাতায় যে আলপনা আঁকতাম ঠিক ওরকম। আর কাঠমান্ডুতে আসলে, ভক্তপুর না আসলে সব থেকে বড় মিস করবেন। তো ভক্তপুরের অনেকগুলো পার্ট আছে, তার মধ্যে দরবার স্কোয়ার একটি। আর এখানকার শিল্পের যে কারুকাজ, দেয়ালের যে নকশা, এগুলো অনেক পুরাতন ইতিহাসের কথা ইঙ্গিত দিচ্ছে। তো আমরা যেহেতু 11:30টার মধ্যেই দরবার স্কোয়ারে পৌঁছে গিয়েছিলাম, আমাদের সাথে কুমারীর দর্শনও হয়েছে। সে সবাইকে দর্শন দিয়েছিল প্রায় 11:15 নাগাদ। তো তারপর আমরা ওখান থেকে বের হয়ে এই যে টিকিটগুলো গলায় পরে নিলাম, কারণ এগুলো বারবার চেক করছিল যারা ভলেন্টিয়ার আছে। আমি প্রথমেই বলছি, হয়তোবা এই কাজটা প্রতিদিন করে না, আবার অনেক সময় হয়তোবা এটা একটু জোরালোভাবেই চেক করে। তো যার জন্য আমরা টিকিটটা ব্যাগে আর গলাতে ঝুলিয়ে এখন যাব মিউজিয়ামের ভেতরে। তো এখানকার প্রতিটা নকশা এত সুন্দর, আর বিল্ডিংয়ের রঙগুলো অনেক ভালো লাগছিল দেখতে। কুমারী হাউস থেকে বের হয়ে মিউজিয়ামের ঠিক পাশ ধরে হাঁটলেই কিন্তু সামনে অনেক দোকান আপনার চোখে পড়বে। তো আমরা সেদিকেই যাচ্ছিলাম। অনেক দোকানপাট সারি সারিভাবে এখানে সাজিয়ে বসেছে দোকানিরা। প্রতিদিন এখানে হাজারো মানুষ আসে এই ভক্তপুর দরবার স্কোয়ার দেখতে। তো যার জন্য দর্শনার্থীর ভিড় একটু বেশি থাকে এই জায়গাটাতে। আর যারাই কাঠমান্ডুতে আসে তারাই এই জায়গাটা ভিজিট করে। তো যাই হোক, এরপর এই যে বললাম দোকানগুলো সারি সারিভাবে সাজিয়ে বসেছে। মৃৎশিল্প বিশ্বের প্রাচীন পেশা হিসেবে এখনো অনেক বিখ্যাত। তো এখানে আসার পরে সেটা কিন্তু চোখে পড়েছে। মাটিকে সুন্দরভাবে আকার আকৃতি দিয়ে ঘর সাজানোর নানান রকম জিনিসপত্র নিয়ে এখানে দোকানিরা বসেছে। আর প্রতিটা জিনিস এত সুন্দরভাবে নকশা করা। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের পূজায় যেগুলো ব্যবহার করা হয়, মানে বিশেষ করে প্রতিমা যেটাকে বলে, তো এরকম প্রতিমা এখানে অনেক সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছিল। আর এক একটার থেকে আরো বেশি সুন্দর। মাটির জিনিসপত্রের পাশাপাশি ব্রাশ বা পিতলের জিনিসপত্র ছিল অনেক। এছাড়া মেয়েদের গয়নাগাটি তো আর না বলি।
তো এখানে প্রচুর গয়নাগাটি পাওয়া যাচ্ছিল, বিশেষ করে ক্রিস্টাল, তারপর হচ্ছে পার্লের, পাথরের, তারপর হচ্ছে পুঁতির। তো আমি ওইখান থেকে একটা পুঁতির ছোট ব্রেসলেট কিনে নিলাম হাতে পরার জন্য, আর একটা নিয়েছিলাম পায়েল। তো এগুলো হচ্ছে নেপালি টাকায় 100 রুপি করে নিয়েছিল, পায়েলটা 100 রুপি আর হচ্ছে ব্রেসলেটটাও 100 রুপি। তো যাই হোক, এখানে পুঁতির জিনিসপত্র প্রচুর বিক্রি করা হয়, আর যারাই এখানে ভিজিট করতে আসে তারা প্রচুর কেনাকাটা করে এখান থেকে। এখানে ঘরবাড়ি সাজানোর জন্য অনেক জিনিসপত্র পাওয়া যায়, যেগুলো আসলে আপনারা দেখতে পারবেন। আর দামাদামি হচ্ছে কিছু কিছু দোকানে করা যায়, আবার কিছু কিছু দোকানে হচ্ছে ফিক্সড, যেটা দাম চায় ওই দামেই হচ্ছে আপনাকে কিনতে হবে। আর এই ভক্তপুর দরবার স্কোয়ারটা কিন্তু অনেক বড় এরিয়াতে। আপনারা যারাই এখানে আসবেন ঘুরতে, প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগবে কিন্তু পুরোটা ঘুরে দেখতে। আর প্রথমে টিকিট কাটলে ওই টিকিট দিয়ে কিন্তু আপনি এখানে কুমারী হাউস, তারপর হচ্ছে মিউজিয়াম, সবগুলোই হচ্ছে ভিজিট করতে পারবেন। আবার অনেক দিন হচ্ছে টিকিট কাটতেও হয় না, আমি অনেকগুলো ব্লগে দেখলাম যে অনেক সময় টিকিট ছাড়াই হচ্ছে ভিজিট করা যায়। তো জানি না, আমি আসলে অত কিছু ডিটেলসে বলতে পারবো না। আমরা যেটা করলাম আর কি, টিকিট যেহেতু আমরা কেটেছি, তো ওটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মিউজিয়ামের দিকে, আর মিউজিয়ামের ভেতরে ক্যামেরা অ্যালাউড না, যার জন্য আমি কোনো কিছুই ভিডিও করতে পারিনি, মনটা অনেক বেশি খারাপ ছিল। আর ভেতরে যেগুলো আছে সেটা আমি বলে দিচ্ছি। ওখানে হচ্ছে আপনার বিভিন্ন রাজা বাদশাদের পোশাক, তারপর হচ্ছে তরোয়াল, তারপরে তাদের হচ্ছে বিভিন্ন ইতিহাসের কথা লেখা, মানে কোন সালে কোন রাজা হচ্ছে রাজত্ব করেছিল, কিভাবে হচ্ছে রাজ্য দখল করেছে, কিভাবে হচ্ছে স্বাধীন হয়েছে, তো সব কিছু হচ্ছে ডিটেলসে লেখা ছিল। আর যেহেতু অনেক বেশি রেস্ট্রিক্টেড ছিল, আমি আর ক্যামেরা বেরও করতে পারিনি। আপনারা যে কোনো দেশে ভিজিট করার সময় অবশ্যই সে দেশের মিউজিয়ামে যাবেন, তাহলে দেখা যায় ওই দেশের যত ইতিহাস আছে সব কিছুই কিন্তু জানা যায়, যেটা পুরো দেশ তো আসলে ভিজিট করে জানা যাবে না, কিন্তু দেখা যায় মিউজিয়ামে গেলে আসলে অনেক ইতিহাস থাকে, যেগুলো দেখে আসলে বোঝা যায় যে এই দেশটা আসলে কিভাবে স্বাধীন হয়েছে, কখনকার রাজত্ব ছিল, কোন রাজার পরে কোন রাজা এসেছে, সব কিছু আর কি। তো যাই হোক, এটার ভেতরে অনেক সুন্দর ছিল, আসলে আমি তো কোনো কিছু ভিডিও করতে পারিনি। আর এখানে অনেক ট্যুরিস্ট ছিল, যারা সে গাইডদের কাছ থেকে শুনে নিচ্ছিল মানে এখানে কি হয়েছে আগে সব কিছুই। আর ভূমিকম্পের সময় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এই দরবার স্কোয়ার, যেটা আমরা অনেকগুলো জায়গা দেখেই বুঝতে পেরেছি। তারপর আমরা চলে আসলাম দরবার স্কোয়ারেরই আরেকটা মন্দিরে। এই দরবার স্কোয়ারের আরেকটা নাম হচ্ছে হনুমান ধোকা স্কোয়ার। আর এখানে ধোকা কথাটার অর্থ হচ্ছে গেট, মানে মন্দিরের গেট যেটাকে বলে ওনারা। তো যাই হোক, এখানে আসার পরেও কাঠের নকশাগুলো এত ভালো লাগছিল দেখে। আর এখানে দেখলাম কোনো একটি স্কুলের স্টুডেন্টরা এসেছে স্টাডি ট্যুরে। এটা আশেপাশেই কোনো একটি স্কুলের স্টুডেন্টরা হবে, তো ওদেরকে হচ্ছে ওদের টিচাররা খুব সুন্দরভাবে গাইড করে নিয়ে যাচ্ছিল। তো এই জিনিসটা দেখে বেশ ভালো লাগলো, ওরাও এসেছে ওদের দেশের ইতিহাস জানার জন্য। আর ওরা ছোট ছোট নোট খাতায় হচ্ছে নোট করে নিচ্ছিল যে কি কি দেখছে। তো আমরা এই জিনিসটা ফলো করলাম বেশ কিছুক্ষণ। এই ভক্তপুরে কিন্তু হিন্দু আর বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের আনাগোনা অনেক বেশি। আর এখানে কাঠে হচ্ছে হিন্দুদের বিভিন্ন দেব দেবীর প্রতিমাগুলো এই কাঠের উপরেই হচ্ছে খোদাই করে নকশা করেছে। আর জিনিসগুলো দেখতে এত ভালো লাগছিল, কত পুরনো এই জিনিসপত্র, তারপরও দেখে মনে হচ্ছে কত সুন্দর, আর অনেক ইতিহাস এটার সাথে জড়িয়ে আছে। আর এই যে এখানে ছিল যে 2015 সালে যে ভূমিকম্প হয়েছিল, ওখানকারই কিছু কিছু ডিটেলস আর কি এখানে লেখা, যে ভক্তপুর আসলে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সময়টাতে। তারপর হচ্ছে অনেক রিপেয়ার করা হয়েছে, আবার এখনও অনেক জায়গায় রিপেয়ার করা হয়নি। তো যাই হোক, অনেক কিছু এখানে লেখা ছিল। আর এই কাঠের নকশাগুলো আসলে বারবার মাথা খারাপ করে দিচ্ছিল। কাঠ কেটে এত সুন্দর নকশা করা যায়, এটা এখানে না আসলে বুঝতে পারতাম না। আর প্রতিটা নকশা এত সুন্দর, এত নিখুঁত, যেটা আসলে আপনার ক্যামেরা দেখেও কিন্তু বুঝতে পারছেন। এখানে আসার পরপরই যে জিনিসটা মাথায় ঘুরপাক খাচ্ছিল সেটা হচ্ছে এখানে কোনো এক সময় কোনো এক রাজা রাজত্ব করেছে, তার দরবার বসেছে, এখানে কত মানুষের বিচার আচার হয়েছে, কত রানী রাজকুমারীরা এখানে ঘুরে বেরিয়েছে। তো সবকিছু আসলে ভাবতেই কেমন একটা লাগছিল। আমরা বইয়ে ইতিহাসে কত রাজা বাদশার জীবনকাল, তাদের রাজত্ব সম্পর্কে পড়েছি, আর এগুলো হচ্ছে এখন নিজের চোখে দেখে গেলাম। এখানেও তো কত রাজা থেকেছে, তাদের বিচার করেছে, কত দিন এখানে কত মানুষ এসেছে বিভিন্ন কাজে। তো সব কিছু এখনও হচ্ছে
এই প্রাসাদটাই বলে দিচ্ছে, সাক্ষী হয়ে আছে আর কি। আর এই নকশাটা এত ভালো লেগেছে, একটা সাপ, আর এই সাপের মাথায় হচ্ছে কোনো এক দেবতা বা দেবীর প্রতিমা আঁকা। তো সব কিছু মিলিয়ে আসলে অনেক ভালো লাগছিল পুরনো ইতিহাস দেখে। আর তারপর ভেতরের দিকে গেলাম, এখানে একটা সিঁড়ির মতো ছিল, কিন্তু লেখা ছিল উপরে নো এন্ট্রি। জানি না উপরে আসলে কি আছে, ভেতরে ওই দিকে দেখতে কেমন, একদমই ঘুটঘুটে অন্ধকার, একটু ভয় ভয় লাগছিল, একদম শুনশান নীরবতা ভেতরে। আর এই সিঁড়ি দিয়ে জানি না কারাই বা উপরে যেত, কারাই বা নিচে আসতো। তো কত শত ইতিহাসের সাক্ষী হয়ে আছে এই পাথরগুলো, এই কাঠের নকশাগুলো। আরেকটা কথা তো আমি বলতেই ভুলে গিয়েছি, আমরা যখন টিকিট কেটেছিলাম ওই টিকিটের সাথে হচ্ছে আমাদেরকে 4টা বুকলেট দিয়েছিল, যেটাতে পুরো এই ভক্তপুরের ম্যাপ আর হচ্ছে বিভিন্ন জায়গার ডিটেলস লেখা ছিল। কিন্তু সেই বুকলেটের সাথে কিন্তু কোনো জায়গার আমরা মার্কিংটা ঠিক মতো মেলাতে পারিনি, তো যার জন্য আমাদেরকে চিনতে একটু কষ্ট হয়েছে। বুকলেটের উপরে ওই জায়গাটা মার্কিং করা আছে ঠিকই, কিন্তু আমরা ঠিক ওই জায়গাটা গিয়ে ওই মন্দিরের উপরে কোনো মার্কিং দেখতে পাইনি, যার জন্য আসলে বুঝতে অনেক কষ্ট হচ্ছিল যে এটা কোন মন্দির। 1200 শতক থেকে শুরু করে 1768 সাল অবধি নেপালে রাজত্ব করেছিল মাল্য রাজারা। মাল্য রাজাদের রাজত্ব চলাকালীন সময় কালে কালে গড়ে উঠেছিল ভক্তপুরের এই দরবার স্কয়ার। কালক্রমে শাহ রাজারাও কিন্তু এই দরবার স্কয়ারে অনেক উন্নতি সাধন করেছিল, যখন মাল্য রাজাদের পরে শাহ রাজারা এর দায়িত্ব পেয়েছিলেন। তো আমি যেহেতু ক্যামেরা অন করে এখানে ব্লগ করছিলাম, তো এখানে স্টাডি ট্যুরে আসা বাচ্চাগুলো সবাই হাই দিচ্ছিল, আর আমার কাছে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম জিজ্ঞেস করছিল। ওরা অনেক বেশি ফ্রেন্ডলি ছিল, আর ওদের স্টাডি ট্যুরে নিয়ে আসা হয়েছে, ওটাই আমরা ওদের কাছ থেকে জানলাম আর কি কথা বলে। তারপর চলে আসলাম দরবারের একদম পিছনের দিকে, আর এখানে না অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো ছিল, আর কাঠের নকশার পাশে এই লাল রঙের ফুলগুলো, সবকিছু মিলিয়ে এই জায়গাটা এত ভালো লাগছিল। আর এই মন্দিরের উপরে কাঠের নকশার ভিতরে হচ্ছে কিছু ঘন্টা ঝুলানো অবস্থায় ছিল, যেটা এখানে বাতাসে নড়ছিল আর একটা সুন্দর শব্দের সৃষ্টি হচ্ছিল, মানে মন্দিরে যেরকম ঘন্টা বাজলে যেরকম শব্দ হয় আর কি। এরপর আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম দরবারের আর একটা সাইডে, আর এখানে এসে দেখলাম এটা দিঘি নাকি কোন একটা হাউস, আমি আসলে বলতে পারবো না সঠিক। আগেকার দিনে যখন রাজারা এখানে রাজত্ব করতো, তো সেই সময়কার দিনে কিন্তু অনেক বড় বড় দিঘি খনন করা হতো, মানে পানির উৎস হিসেবে। তো সে কারণেই হয়তো বা এটা খনন করা হয়েছে বা বানানো হয়েছে। তো এটা দেখলাম আসলে এখন কোনো পানি নেই তেমন, নিচের দিকে একটু পানি দেখলাম অল্প, একটা হাউসের মতো বলা যায়, আর চারপাশে এরকম সিঁড়ির মতো ধাপ ধাপ করে বানানো আছে, চাইলে এখানে বসাও যায়। তো এখানেও কিন্তু অনেক টুরিস্টরা এসে ঘোরাঘুরি করছিল, আমরাও কিছুক্ষণ এখানে বসে রেস্ট নিলাম, কারণ জায়গাটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে অনেক গাছপালায় ঘেরা, একদম ঠান্ডা নিরিবিলি একটা জায়গা, যার জন্য ওখানে কিছুক্ষণ বসেছিলাম। তারপর চলে আসলাম দরবারের ভেতরে একটা ফুড কোর্টে, এখান থেকে হচ্ছে আমরা হালকা পাতলা কিছু নাস্তা করব, টুকটাক কিছু খাবো, আর এরপর আমরা যখন হোটেলের দিকে চলে যাব, ওই দিকে গিয়ে হচ্ছে বাংলাদেশি একটা হোটেলে দুপুরের খাবার দাবার খাবো। তো এখানকার এই ফুড কোর্টগুলোতে কিন্তু অনেক ভিড় ছিল মানুষের। তো আমরা প্রথমে একটা কফি অর্ডার করলাম, আসলে যে যেটা খেতে চায় আর কি। তো আমি হচ্ছে এখান থেকে একটা কোল্ড কফি নিয়েছিলাম, এই যে এটাই হচ্ছে কোল্ড কফি, ভেতরে অনেকগুলো হচ্ছে বোবা টিও দিয়েছে। আর তারপরে নিলাম একটা হটডগ, হটডগটা মোটামুটি ছিল, তেমন একটা ভালো লাগেনি, তারপরও ক্ষুধা পেটে চলে আর কি। আর এরপরে একটু ফ্রেঞ্চ ফ্রাই নিলাম। তো এই তো টুকটাক খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আমরা আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করব। আর দরবার স্কোয়ারে সব থেকে বিখ্যাত হচ্ছে দই, যারা দই পছন্দ করেন তারা এখানে আসলে দইটা ট্রাই করতে পারেন, এখানকার দই কিন্তু অনেক বিখ্যাত আর খুব সুনাম আছে এখানকার মিষ্টি দইয়ের। তারপর আমরা দরবারের ভেতরে আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, আর প্রতিটা দোকানে এত সুন্দর সুন্দর কালারফুলভাবে সাজানো সব জিনিসপত্র, যেগুলো হচ্ছে আপনারা ঘরবাড়ি সাজানোর জন্য নিতে পারেন। এখানে কিছু পেইন্টিংও দেখলাম, মানে নকশি কাঁথা টাইপের যে পেইন্টিংগুলো হয় আমাদের দেশে, কিছুটা সিমিলার বলা যায়। তো এগুলো কিন্তু আপনারা চাইলে দেয়ালে টানানোর জন্য কিনে নিয়ে যেতে পারেন। সুন্দর সুন্দর নকশা করা, তারপর হচ্ছে বিভিন্ন মানচিত্র আঁকা।
আর এখানে হিন্দুদের কিছু প্রতিমাও দেখলাম। তারপরে ছিল জুটের কিছু ব্যাগ, জুয়েলারি, স্টোনের ইয়াররিং, ফিঙ্গার রিং, অনেক কিছু। মানে এখানে মেয়েদের শপিং করার মতো অনেক জিনিসপত্র ছিল। এরপর আমরা চলে আসলাম এই ভক্তপুর দরবার স্কোয়ারের সব থেকে মেইন যে আকর্ষণ সেই স্থানটাতে, যেখানে আসলে আপনি হাজারো কবুতর একসাথে দেখতে পারবেন। আর এই জায়গাটা দেখে এত ভালো লাগছিল, হাজার হাজার কবুতর একসাথে উড়ছে, ঘুরে বেড়াচ্ছে, অনেকে আবার খাবার দিচ্ছে। আর এই কবুতরগুলোর একটা জিনিস খেয়াল করলাম যে আপনি যতই তাদেরকে ওড়ানোর চেষ্টা করেন না কেন, তারা কিন্তু একদমই ভয় পায় না। আমি আমার লাইফে এত কবুতর একসাথে কখনোই দেখিনি। এই জিনিসটা দেখে এত ভালো লাগছিল। তো এখানে অনেকক্ষণ ট্রাই করলাম ওদেরকে একটু ওড়ানোর জন্য, মানে একটু ডিস্টার্ব করার জন্য, কিন্তু কোনোভাবেই তাদেরকে ওড়ানো যাচ্ছিল না। তারা একদম স্থিরভাবে এখানেই ঘুরে বেড়ায়, হাঁটাচলা করে। আর তাদেরকে দেখলেও কিন্তু বোঝা যায় তারা এই জিনিসটার সাথে একদম অভ্যস্ত হয়ে গেছে। তো যাই হোক, ওখানে কিছু ছবি টবি তুলে তারপর আমরা চলে আসলাম হিন্দুদের কালভৈরব মন্দিরের সামনে। আর এখানে কিন্তু প্রচুর হিন্দু মানুষের আনাগোনা আমরা খেয়াল করেছি। আর এই কালভৈরব মন্দিরের একটা বিশেষত্ব আছে, নেপালে নবনিযুক্ত যত মন্ত্রী আছে তাদেরকে কিন্তু এই কালভৈরবের সামনেই তাদের মন্ত্রী হওয়ার যে একটা শপথ থাকে, ওই শপথ পাঠ করানো হয়। তো এর জন্য কিন্তু এই কালভৈরবের মন্দিরটা খুবই জনপ্রিয় এখানের মানুষের কাছে। আর এখানে অনেক মানুষ এসে পুজো দিচ্ছিল। যেহেতু আমরা সকালবেলা এসেছি, অনেকেই দেখি এখানে প্রদীপ জ্বালিয়ে তারপর তাদের পূজার যে কাজ সেগুলো সম্পন্ন করছিল। ভক্তপুর দরবার স্কোয়ারের মধ্যে বিশেষ বিশেষ অনেকগুলো মন্দির আছে। তার মধ্যে খুবই বিখ্যাত এই কালভৈরবের মন্দির। তারপর একটা আছে শিব পার্বতী, এই যে এই পাশে। আর এই শিব পার্বতী মন্দিরের বিশেষত্ব এই মন্দিরের অনেক কারুকার্যই কিন্তু স্বর্ণের প্রলেপ দিয়ে করা, যেটা আমরা ওখানে গিয়ে শুনেছি আর কি। তো সব কিছু মিলিয়ে আমরা কিন্তু ভক্তপুর দরবার স্কোয়ার পুরোটা ঘুরে বেরিয়েছি, সারাদিন লেগেছে আমাদের। এরপর একটা ট্যাক্সি নিয়ে এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। তো আজকের এই ব্লগটা আমি আর বড় করব না, অলরেডি অনেক বড় হয়ে গেছে, কারণ ভক্তপুর দরবার স্কোয়ার আসলে অনেক বড় এরিয়া নিয়ে, যার জন্য একটু বড় হয়ে গেছে ব্লগটা। তো ব্লগটা কোনো অংশ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাভ এ গুড ডে।